গুড মর্নিং অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা 6টার সময় রেডি হয়ে গেছি, কিন্তু এখন ওয়েদারটা দেখুন, ওয়েদার খুবই বাজে। দেখুন পুরো একদম বৃষ্টি পড়ছে আর খুব বাজে ধরনের ওয়েদার। কি করে বেরোবো সেটা চিন্তা ভাবনা করছি। দেখি কিছুক্ষণ ওয়েট করি, তারপর দেখি কি ধরনের ওয়েদার হয়, তারপরে আমরা বেরোবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন তো রেখেছি গৌহাটি, দেখা যাক কতদূর কি করা যায়। এখন 7টা বাজে আর ফাইনালি আমাদের সি অফ করার জন্য হোটেলের মালিক এসে গেছেন। ताशी दिले काजल जी, ताशी दिले कम सफल हो, इमोशनल कम हो, ऐसे हमेशा खुश रहेंगे। हमारा से कुछ कमी अच्छा लगा, आप लोगों ने बहुत अच्छा लगा। ताशी दिले का हम लोग बहुत अच्छा लगा, इसीलिए तो दोबारा यहाँ है। बहुत अच्छा है ये जगह फिक्स हो गई। अब जब यहाँ आएंगे तो यहीं रुकेंगे। यही रोकेंगे। ठीक है दादा, निकलते हैं। एक जर्नी आज के लिए शाम को এখন 7:30 বাজে আর আমরা দিরাঙ্গের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। আর এই সামনে দেখছেন, এটা হলো শান্তি ভ্যালি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়েই গতকাল বিকেলে শান্তি ভ্যালি গেছিলাম। তো এখন আমরা আজ চলেছি গৌহাটির দিকে। তো এই বৃষ্টি মাথায় নিয়ে জার্নি স্টার্ট করছি, রেনকোট ফেনকোট পরাই আছে। তো আজকে আমরা যে রূপার যে সিনারি, তো আসার সময়ও বৃষ্টি পেয়েছি, এবারও দেখি যে আসার সময় বৃষ্টি হয় কি আবার রোদ দেখা যায়। তো চলুন, এখন অনেকখানি পথ যেতে হবে। গৌহাটি এখান থেকে প্রায় 400 কিলোমিটার। তো এই 400 কিলোমিটার যেতে আমাদের 8 ঘন্টা টাইম দেখাচ্ছে, কিন্তু আমাদের সব মিলিয়ে প্রায় 10 ঘন্টা থেকে 12 ঘন্টা লেগে যাবে। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তো চলুন তাহলে, আমরা এখন প্রথমে যাব রূপা। রূপার থেকে আমরা যাব শেরগাঁও। তো রূপার ডিস্টেন্স হলো 53 কিলোমিটার এখান থেকে। তো ওই বৃষ্টিটা থেমেছে একটু, তো দেখি যদি রোদ ঝলমলে আকাশ হয় তাহলে খুব ভালো হয়। রূপার যে সকল সিনারি আমি দেখানোর চেষ্টা করব যতটা পারি সম্ভব। তারপরে আমরা ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে আমরা আসামে ঢুকবো, তারপর উদলগুড়ি, তারপরে আমরা যাব গৌহাটি। তো চলুন, এইভাবে আমাদের আজকে জার্নি আমরা রেডি করেছি। তো তার মাঝখানে একবার আমাকে বাইকের মোবিলও একবার চেঞ্জ করতে হবে, দেখি কোথায় কি করা যায়। তো এইভাবে আজকে দিনের আমাদের প্রোগ্রাম। তো আরামসে চলেছি। এখন আজকে ডিস্টেন্সও তো প্রায় 400 কিলোমিটার, তবে সময় লাগবে। তো খুব বেশি কোথাও লেট করব না। তো চলুন তাহলে। সামনের পাহাড়ের ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে। সত্যিকার অরুণাচল প্রদেশ যে এত সুন্দর, না আসলে আমি এটা ফিলিংই করতে পারতাম না যে অরুণাচল হ্যাঁ ঠিকঠাক মোটামুটি জায়গা, তবে সত্যিকারে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি সিকিম বাদ দিলে এই অরুণাচল হলো বেস্ট জায়গা সত্যিকারে। রূপা যাওয়ার মাঝখানে আমাদের বোমডিলা পড়বে, বোমডিলা আর 10 কিলোমিটার। আর সামনের ভিউগুলো দেখুন কি সুন্দর, অসম্ভব সুন্দর ভিউ। তার মানে এই ভিউ দেখতে দেখতেই চলেছি। আর এখন আমরা কিন্তু পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছি। তো আস্তে আস্তে আমাদের যে ঠান্ডা লাগছিল সেটা অনেকখানি কমে যাবে, এবং আসামের বর্ডারের কাছাকাছি এসে গেলে তখন আমাদের নর্মাল ওয়েদারের মতন ওয়েদার এসে যাবে। তো সামনের ভিউগুলো দেখুন, আর এই ভিউ দেখতে দেখতে চলুন।
এখান থেকে বমডিলার 2 কিলোমিটার। তো আমরা বমডিলা টাউনের ভিতর দিয়ে যাব না, আমরা বাইপাস দিয়ে যাব, তাই এইখানেই আমরা একটু দাঁড়াবো। আর এই ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেছে ওটা বমডিলা টাউন দিয়ে আবার ওদিকে গেছে, আর সোজা রাস্তাটা চলে গেছে আপনার বমডিলা বাইপাস করে সোজা একদম চলে গেছে। তো চলুন এখানে একটু চা খেয়ে নিই, তারপর বেরোচ্ছি। আমরা বমডিলার বাইপাসে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা কিন্তু রেনকোটের পা এখনও পরে আছি, কেন বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর এখানে এই চায়ের দোকানে সব কিছু জিনিসপত্র পাওয়া যায়, আপনাদের দেখাচ্ছি দেখুন কি ধরনের ড্রাই ফ্রুট, আপেল এবং নানা রকম ডাল সব কিছুই পাওয়া যায়। তবে এখানে ফ্রিজের কোনো দরকার নেই, বাইরে যা ঠান্ডা আছে তাতেই নর্মাল থাকবে। বিভিন্ন ধরনের চিপস। এই যে চা এসে গেল আমার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন 9:15 বাজে, আবার আমরা চা খেয়ে আমাদের জার্নি শুরু করলাম। এই ডান দিকের রাস্তাটা যে বমডিলা টাউনের দিকে গেছে, আমরা এখন বাইপাস থেকে যাব। তো বাইপাস দিয়ে যাওয়ার সময় যে বমডিলার ভিউ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখন বমডিলা বাইপাস দিয়ে যাচ্ছি, আর সাইডে নিচে যে জিগজ্যাগ রাস্তাটা খুব সুন্দর লাগছে। আর এই সামনেই আছে অল ইন্ডিয়া আই লাভ বমডিলা। তো জাস্ট এখানে ফটোশ্যুটের জন্য আছে। আমরা এখন এই বমডিলা টাউনটাকে কিছু দূর থেকে দেখতে পাচ্ছি। আর এখান থেকে তেজপুর 158 কিলোমিটার আর ভালুকপং 100 কিলোমিটার, কিন্তু আমরা ওদিকে তো যাব না, আমরা যাব রূপার দিকে। আমরা বমডিলা বাইপাসের যে রাস্তা সেটা কমপ্লিট করলাম। এই উপর দিকে যেটা উঠে গেছে সেটা বমডিলা টাউনের দিকে গেছে। আমরা জাস্ট বাঁ দিকে বেঁকে আমরা যাব এখন তেজপুর যেদিকে রাস্তাটা গেছে, তো তেজপুরের দিকে। তো আমরা তেজপুর যাব না, তার আগে ডান দিকে বেঁকে আমরা রূপা দিয়ে শেরগাঁওয়ের দিকে যাব এবং আসামে ঢুকবো ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে। এখন যতখানি নামছি ডাউনের দিকেই নামছি, একদম ব্রেক করে করে নামতে হচ্ছে। তো চলুন তাহলে আস্তে আস্তে এগোই। আমরা এখন সেই জংশনে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সোজা রাস্তাটা চলে গেছে, ওটা ভালুকপংয়ের দিকে গেছে। আমরা ওদিকে না গিয়ে আমরা যাব শেরগাঁওর দিকে। রূপা এখান থেকে 2 কিলোমিটার, জাস্ট ব্রিজটা পার করেই আমরা রূপা পাবো। আর এখান থেকে আপনার শেরগাঁও 27 কিলোমিটার। তো এই শেরগাঁও দিয়ে আমরা ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে আমরা আসামের দিকে যাচ্ছি। তো এখানে সিনিক বিউটিগুলো সুন্দর, দারুণ। আমরা যে নদীটা পার হলাম সেই নদীটা হলো আপনার গঙ্গা রিভার, আর ওটা দিয়ে ওই সোজা চলে গেছে ওই রাস্তা। দুটো দিয়েই গৌহাটি যাওয়া হয়, তবে এটা দিয়ে গেলে সিনিক বিউটিটা আরও সুন্দর পাওয়া যাবে। দেখুন সামনের দিকে যত যেতে থাকবো ততই সিনিক বিউটি আরও ভালো হতে থাকবে। তাহলে চলুন আস্তে আস্তে এগোই। ভুল করে টাউনের ভিতরে ঢুকে গেছিলাম, ওটা বাইরে দিয়েই যেতে হবে। তো আবার জাস্ট ব্রিজটা পার করে আবার ফিরে আসলাম। भैया शेरगांव इधर सीधा? अच्छा अच्छा ठीक है थैंक यू भैया। আমরা ভুল করে রূপা টাউনের ভিতরে ঢুকে গেছিলাম, এটা হলো বাইপাসের রাস্তা। তো আমরা জিজ্ঞেস করে আবার বাইপাসের রাস্তায় এসে গেলাম। এই যে ব্রিজটা দেখাচ্ছে, এর নিচে যে নদী বয়ে গেছে সেটা হলো টাঙ্গা রিভার। আর দু সাইডের ভিউ তো অসম্ভব, এখানে আর্মির প্রচুর ক্যাম্প আছে, সেই জন্য যেখানে সেখানে ভিডিও করা যাচ্ছে না। আর এই দিকটা হলো রূপা টাউন, আর খুব সুন্দর ভিউ দেখুন, দারুণ দারুণ। রূপা সত্যিকারেই রূপা। তো এই সাইডে যে আর্মির ক্যাম্প এবং ট্রেনিং সেন্টারও আছে, আপনাদের দেখাচ্ছি চলুন। এই বিশাল ভ্যালিটা কিন্তু আর্মির এই ট্রেনিং সেন্টার। তো এই যে দূরে দেখা যাচ্ছে, সম্ভবত গোপ্রোতে ক্যাপচার হবে না, অনেক দূরেই আছে। তো এগুলো হলো সব আর্মির ট্রেনিং সেন্টার। খুব দারুণ জায়গায় ট্রেনিং সেন্টারটা। আমরা রূপা টাউন পার হয়ে এসেছি, আর সামনের পাহাড়গুলো সত্যিকারে, এদিকের পাহাড় প্রচুর ধসপ্রবণ। দেখুন সাইডের পাহাড়গুলো যে বিয়ারও, এগুলো নেট দিয়ে এগুলো একদম ঘিরে রেখেছে, যাতে ওই মাটি ধসকে না রাস্তায় এসে যায়। কেননা এই রাস্তাগুলো টোটালি বিয়ারও মেনটেন করে। দেখুন সামনের পাহাড়গুলো যেমন কালো ধরনের মাটি, যেমন কয়লা বেরিয়ে আসছে, আর সাইডের সিনারি একদম দুর্ধর্ষ লাগছে। একটা ছোট্ট ফলস উপর থেকে পড়ছে, আর জলটা এখানে টাঙ্কিতে নেওয়ার জন্য এইভাবে সিস্টেম করা হয়। ওখানে তো চোঙা লাগানো আছে, জলটা ওইখানে খুব সুন্দর, দারুণ লাগে। রোদের জন্য
এখন 11টা বাজে আর আমরা চলে এসেছি জিগাং বলে একটা গ্রামের কাছে। এই যে জিগাং বলে লেখা আছে। তো একটা সুন্দর ভ্যালির ভিতরে সুন্দর গ্রাম, তার মানে দেখলে চোখ জুড়ে যাবে। তবে এই সকল গ্রামগুলোয় হোমস্টেও আছে। যদি এই পাহাড়ি গ্রামে থাকার অনুভূতি নিতে চান তাহলে অবশ্যই এসে এখানে এক রাত থাকা যায়, সুন্দর। এরপরে আবার কিছু এই ধরনের গ্রাম পড়বে, চলুন দেখাচ্ছি আপনাদের। একটু ফাঁকা জায়গা দেখে আমরা ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। ওয়াটার ব্রেক কমপ্লিট করে এখন ম্যাডামজি ড্রেস আপ হচ্ছেন এখন আবার জার্নির জন্য। তো এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে যেখানে সেখানে দাঁড়ানো খুব কঠিন, কেননা এখানে পুরো ধসভবন পাহাড়। তো এগুলোই যেখানে সেখানে দাঁড়ালে যে কোনো সময় ধস এসে যেতে পারে। তবে জায়গাগুলো খুব সুন্দর এবং ভয়ঙ্কর। তো চলুন এখন রেডি হয়ে গেছি, আবার এখন শেরগাঁওর দিকে রওনা দিই। আবার আমরা ফিরে শেরগাঁও পৌঁছে গেছি। এই সাইডে যে সাইনবোর্ডগুলো আছে ওখানে সবই হোমস্টের ডিটেলস দেওয়া আছে। তো এখান থেকে ফোন করে আপনারা যে কোনো হোমস্টে আপনারা বুকিং করতে পারেন। আর একটা যেটা এই শেরগাঁও সব থেকে ইউনিক জিনিস যে এই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডটাতে তার মানে ওয়েট করার জন্য বিভিন্ন ধরনের বই ফই সব কিছু আছে। এই দেখুন, আর আমরা ছিলাম ওই জাস্ট উপর দিকে গিয়ে একটা হোমস্টে, তাতে ছিলাম টিউলিপ ভ্যালি। তো চলুন আর বেশি লেট করবো না, কারণ যেতে হবে অনেকখানি আমাদের গৌহাটি। তো এখান থেকে যে ভৈরবপুরের ডিস্টেন্স সেটাও কিন্তু 90 কিলোমিটার। সময় লাগবে, যদিও ডাউনিং এ নামছি তবুও সময় লাগবে। আর সত্যিকারে শেরগাঁও যে দেখতে সুন্দর, সত্যিকারে সুন্দরই জায়গা। দেখুন সামনের ভিউগুলো দেখুন, অসম্ভব সুন্দর জায়গা। তো এখন সবটাই আমরা ডাউনিং এ নামছি, এরপরে ভৈরবকুণ্ড এসে গেলে আমাদের প্লেন রাস্তা এসে যাবে। তো চলুন তাহলে আস্তে আস্তে এগোই। শেরগাঁও থেকে প্রায় কিলোমিটার 5 আসার পেলাম আমরা এই তেনজিং গাঁও। এই তেনজিং গাঁও খুব সুন্দর একটা গাঁও। তো এখানে হোমস্টেও আছে আমি শুনেছি। তো এই দেখুন, এইটা হলো তেনজিং গাঁও। তো এখানে অনেক কিছু কিছু হোমস্টে আছে। তো মানে খুব অসুবিধায় পড়লে এখানে অল্প কিছু হোমস্টে আছে এবং স্টে করা যায়। তো সুন্দর জায়গাটা এবং ভ্যালির মতো আছে। আর সিনিক বিউটিগুলো দেখুন। আমরা এখন হাইট অনেকটা নিচে চলে এসেছি। দেখুন এইখান থেকে দেখাচ্ছে দূরে প্লেন, কিন্তু গোপ্রোতে ক্যাপচার করতে পারবে না। আর এই রাস্তাগুলো দেখুন জিগজাগ হয়ে নেমেছে। এখান থেকে কিন্তু প্লেন জায়গায় আরো 10 কিলোমিটার বাকি আছে। পাহাড়ের হাইটটাও অনেক কমে গেছে, তবে এখানে ঠান্ডাও একটু কম লাগতো। সামনেই ভৈরবকুণ্ড বর্ডার। এখন প্রায় 1টা বাজতে যায়, আমরা ভৈরবকুণ্ড বর্ডারের কাছাকাছি এসেই গেছি। কিন্তু এখন হালকা খিদাও পেয়েছে। যদি সামনে কোনো হোটেল পাই তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেবো, কেননা ওদিকে প্লেন জায়গা, ওদিকে কাছাকাছি আসার সময় দেখেছি কোনো হোটেল নেই। তো চলুন আগে দেখি যদি কোথাও হোটেল পাই তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আমরা এখন ভাত খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। জাস্ট আসাম বর্ডার পৌঁছাতে একটু বাকি আছে। তো এখন ভাত খাওয়ার টাইমও হয়ে গেছে। তো টাইমে সব কিছু খাওয়ার করে নেওয়া ভালো। তো এই হোটেল পালজোর যে হোটেল, তো এখানেই দাঁড়িয়ে গেছি। দেখি কিরকম খাবার দাবার দেয় আপনাদের বলছি। সব থেকে দেখার জিনিস, এখানে কাঁসার থালায় খেতে দিয়েছে ভাত, ডাল, সবজি, মাছ, পাঁপড় আর গন্ধরাজ লেবু। আমি মাছ নিয়েছি, সীমা ডিম নিয়েছি। একদম আসামের কাছাকাছি এসে গেছি, তো সেই জন্য একদম পুরো বাঙালি প্যাটার্নের খাওয়া দাওয়া। তো চলুন খাওয়া দাওয়া করে আপনাদের বলছি কি ধরনের। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া এবং প্রচুর সেলও আছে হোটেলটাতে। ভিতরে প্রচুর সিট আছে, তার মানে এই ধারে কাছে সব থেকে বড় হোটেল সম্ভব। খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হলো, বাঙালি প্যাটার্নের খাওয়া দাওয়া। অনেকদিন পরে এই ভাত, মাছ, ডাল সব খেতে পারলাম। তো চলুন এখন ভৈরবকুণ্ড বর্ডারের দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা ভৈরবকুণ্ডের দিকে আমরা যাত্রা শুরু করলাম। দেখুন এখানে পাহাড়ের হাইটটা অনেকটাই ছোট হয়ে গেছে দেখুন। এবং কিছুটা দূরে গেলে, এখান থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার গেলে আমরা একদম প্লেন জায়গায় এসে যাব। আমরা এখন ভৈরবকুণ্ড বর্ডার পৌঁছে গেছি। এই উপরের রাস্তা ছেড়ে আমরা এই রাস্তা দিয়েই যাব। এখন জাস্ট 500 মিটার গেলেই আমাদের বর্ডার, তারপরেই পড়ে যাবে আসাম। তো আমাদের অরুণাচলের যে যাত্রা সেটা কমপ্লিট করছি। তো চলুন বর্ডারের দিকে এগোই। এটাই হলো ভৈরবকুণ্ড বর্ডার। আসার সময় আমরা ILP এন্ট্রি করে গেছি। তো দেখে নি, জিজ্ঞেস করে নি যে আবার এন্ট্রি করতে হবে নাকি। অফিসার বললো বেরোনোর সময় আর এন্ট্রি করতে হবে না। তো আমরা এখন বেরিয়ে যাব। জাস্ট আমরা অরুণাচল ছেড়ে আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা আসামে এন্টার করলাম। আর আপনাদের বলে রাখি, এইখান থেকে 1 কিলোমিটার রাস্তাটা খারাপ, খুবই খারাপ, এবং তারপরে তো ভালো রাস্তা। তো চলুন, আমরা এখন আসামের যে ভৈরবকুণ্ড ছোট টাউন আছে, তো সেই টাউনে এসে গেছি।
তো জাস্ট এই আমাদের ডান সাইডেই হলো পুলিশ ফাঁড়ি। তো আমরা এখন জাস্ট প্লেন রাস্তা শুরু হলো। এখন আমরা উদলগুড়ির দিকে চলেছি। তো দু সাইডে নারকেল সুপারির পুরো বাগানে ভরা, তো এবং এখানে লোকবসতিপূর্ণ জায়গা। তো এখন আমরা চলেছি, আর এখানে বেশ ভালোই গরম আছে। সব ড্রেস ফ্রেস যে ইনার ফিনার ছিল সব খুলে ফেলতে হলো, না হয় থাকা যাচ্ছিল না। তো চলুন, প্রথমে আমরা উদলগুড়ি যাব, তারপর সেখান থেকে মঙ্গলদৈ থেকে আমরা যাব গৌহাটির দিকে। তবে সম্ভবত গৌহাটিতে প্রপার গৌহাটিতে থাকবো না, আমরা কামাখ্যা মন্দিরের কাছাকাছি থাকার চেষ্টা করব। দেখি আগে কি কোন ধরনের হোটেল পাওয়া যায়। মঙ্গলদৈ যাওয়ার পথে আবার দেখতে পেলাম আমরা চায়ের বাগান, সারি সারি চায়ের বাগান, প্লেন জায়গা তবু চায়ের বাগান, খুব সুন্দর লাগছে। তো চলুন এখন এখনো যাই মঙ্গলদৈর দিকে। তবে সেখানে আমাদের বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, দেখি কীরকম কি ব্যবস্থা পাওয়া যায়। এখন 4:35 বাজে, আর আমরা মঙ্গলদৈ পৌঁছে গেছি। কিন্তু এখানে দাঁড়িয়ে দেখলাম যে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার বন্ধ আছে, কেননা আজকে ওদের সাপ্তাহিক ছুটি, তাই বন্ধ আছে। আগে এখান থেকে 15-20 কিলোমিটার আগে আরেকটা আছে। তো চলুন যাই, দেখি যদি খোলা থাকে বা করে দেয় আমরা করে নিচ্ছি। অবশেষে 6টার সময় এই রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে দেখা পেলাম খোলা। তো এখানে মোবিলটা শুধু চেঞ্জ করবো, আর কিচ্ছু করবো না। তো মোবিলটা চেঞ্জ করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। মোবিল চেঞ্জ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম গৌহাটির দিকে। তবে গৌহাটি এখান থেকে আর বেশি দূরে নয়, ওই 22 কিলোমিটার মতো। আমাদের টার্গেট হলো কামাখ্যা মন্দিরে পুজো দেব। তো সেই জন্য গৌহাটি টাউন থেকে অনেকখানি আসতে হবে, বা টাউন দেখার কোনো ইচ্ছে নেই। সেই জন্য আমরা একদম কামাখ্যা মন্দিরের কাছেই আমরা হোটেল নেব, এবং কাছাকাছি হবে, কেননা ওখানে রাত থেকে লাইনে দাঁড়াতে হয়। সেই হিসেবে আমরা কামাখ্যা মন্দিরের কাছে যাচ্ছি, এবং সেখানেই আমরা হোটেল নেব। আমরা কিন্তু প্রি বুকিং করে যাচ্ছি না, ওখানে দেখেই আমরা হোটেল আমরা নেব। আমরা এখন ব্রহ্মপুত্র নদী পার হচ্ছি, বেশ লম্বা নদী ব্রিজ, আর নদীটা বিশাল বড়। তো আমরা এই ব্রিজ পার করে আমরা টাউনের দিকে না ঘুরে আমরা চলে যাব আমরা কামাখ্যা মন্দিরের দিকে। তো ওখানে একদম মন্দিরের কাছেই আমরা হোটেল পাওয়া যায়। আমরা জিজ্ঞেস করেছিলাম চায়ের দোকানে, তো সেখানে বললো, তো সেখানেই আমরা থাকবো। তো সঙ্গে আরো অনেক রাইডার যাচ্ছেন, ওদের সঙ্গেও আমরা আলোচনা করব সামনে। এখন আমরা কামাখ্যা মন্দিরতে যাওয়ার জন্য যে গেট, তো সেই গেট দিয়ে যাচ্ছি। জাস্ট এটার পরেই পাহাড় চূড়োই একদম মন্দির, তো কিছুটা যেতে হবে, তারপরে হোটেল সবকিছুই ওখানে পাওয়া যাবে। তো চলুন আস্তে আস্তে আমরা এগোই মন্দিরের দিকে। অবশেষে আমরা একটা হোটেল পেয়ে গেছি, জাস্ট একদম মন্দিরের কাছাকাছি, ওম রেসিডেন্সি। তো এখন আমরা জিনিসপত্র সব নামাচ্ছি এবং হোটেলে যাচ্ছি। আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, তাই আর ভিডিও না বাড়িয়ে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ডেতে। বাই।